জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ১৯ মাস পর হাসিনার আবির্ভাব, সরগরম বাংলাদেশ রাজনীতি, আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে। দল পুনর্গঠনে বড় সিদ্ধান্ত, বিকল্প নেতৃত্ব খুঁজছে আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে। মিথ্যে মামলা থেকে খালাস পাচ্ছেন হাসিনা ও আব্দুল কাদের থাকছে প্রতিবেদনে। ঈদ মুবারক, মোদির বার্তা পেলেন তারেক, নতুন সমীকরণে ঢাকা দিল্লি থাকছে প্রতিবেদনে। জামিন দিয়েও আটকে দেওয়ার কৌশল, ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইনে বিপদে তারেক সরকার থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ১৯ মাস পর হাসিনার আবির্ভাব, সরগরম বাংলাদেশ রাজনীতি, আওয়ামী লীগ। দীর্ঘ প্রায় ১৯ মাস পর আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শেখ হাসিনা। তার সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতি, যদিও তা সরাসরি নয় বরং ভার্চুয়াল মাধ্যমে, ঘিরে আওয়ামী লীগ সহ পুরো রাজনৈতিক পরিসরে শুরু হয়েছে নতুন করে জোরালো তৎপরতা ও বিতর্ক। এই আবির্ভাবকে ঘিরে রাজনীতির মাঠ যেমন উত্তপ্ত, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল ও নানা প্রশ্ন। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শিক্ষার্থীদের আন্দোলন দ্রুতই বৃহত্তর রাজনৈতিক ইস্যুতে রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষ, অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, এমন দাবি বিরোধী মহলের পক্ষ থেকে বারবার তোলা হয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা বরাবরই এই বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছেন। তারা বলছেন এটি ছিল নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত। বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করছেন, এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। যদিও তার অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক ও স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি, তবুও বিভিন্ন সূত্র, কূটনৈতিক ইঙ্গিত এবং সাম্প্রতিক কার্যক্রম এই ধারণাকে আরও জোরালো করেছে। সম্প্রতি একটি ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা আবারও সামনে আসেন। বিশেষ করে ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তা ও কিছু রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বক্তব্য আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। দলটির তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে সভা সমাবেশ, প্রস্তুতি বৈঠক এবং সাংগঠনিক কার্যক্রম বাড়তে দেখা গেছে। আওয়ামী লীগের নেতারা বলছেন এই আবির্ভাব তাদের জন্য একটি বড় বার্তা। তারা মনে করছেন এটি কেবল একটি শুভেচ্ছা বার্তা নয়, বরং ভবিষ্যতে তার সক্রিয় রাজনৈতিক ভূমিকার ইঙ্গিত। অনেকেই ধারণা করছেন শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রস্তুতি চলছে এবং তার নেতৃত্বে দল আবারও পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। তাদের মতে এই আবির্ভাব একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তারা আরও দাবি করছে অতীতের ঘটনাগুলো নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, ফলে নতুন করে সামনে আসা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই পুনরাবির্ভাব দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন সরাসরি সক্রিয় না থাকার পর তার ফিরে আসা বা সক্রিয়তা বাড়ানো রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে সক্ষম। বিশেষ করে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং নতুন নেতৃত্বের সঙ্গে সমন্বয় তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিষয়টি আঞ্চলিক কূটনীতির সঙ্গেও সম্পর্কিত বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময় কৌশলগত গুরুত্ব বহন করে। সেই প্রেক্ষাপটে নিউ দিল্লিতে তার অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বার্তা দেওয়া বিষয়টিকে অনেকেই বৃহত্তর কূটনৈতিক প্রেক্ষাপটে দেখছেন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন তার অভিজ্ঞ নেতৃত্ব দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। আবার অনেকে আশঙ্কা করছেন এতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা, যেখানে সমর্থন ও সমালোচনা দুটোই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হল শেখ হাসিনা এখনও সরাসরি তার অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা বা দেশে ফেরার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি। এই নীরবতাই নতুন করে জল্পনা কল্পনার জন্ম দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের স্ট্র্যাটেজিক সাইলেন্স অনেক সময় রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। এদিকে আওয়ামী লীগের ভেতরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে নেতৃত্ব, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তার অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তার সরাসরি উপস্থিতি বা সক্রিয়তা দলকে আরও সুসংগঠিত করতে পারে বলে মনে করছেন নেতারা। সব মিলিয়ে ১৯ মাস পর শেখ হাসিনার আবির্ভাব বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এটি শুধু একটি ব্যক্তির ফিরে আসা নয়, বরং রাজনৈতিক
রাজনৈতিক পুনর্বিন্যাস, কৌশলগত অবস্থান এবং ক্ষমতার ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগামী দিনগুলোতে তার ভূমিকা, সিদ্ধান্ত এবং সম্ভাব্য পদক্ষেপ সবকিছুই দেশের রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এখন সবার নজর, এই আবির্ভাব কি কেবল শুরু নাকি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? সময়ই এর চূড়ান্ত উত্তর দেবে। দল পুনর্গঠনে বড় সিদ্ধান্ত, বিকল্প নেতৃত্ব খুঁজছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দলের পুনর্গঠন ও বিকল্প নেতৃত্ব নির্ধারণের বিষয়কে কেন্দ্র করে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বে দল এখন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে, যাতে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা কার্যকরভাবে করা যায়। দলীয় সূত্রগুলো জানাচ্ছে, সম্প্রতি হাইকমান্ড পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে বিকল্প নেতৃত্ব ও সাংগঠনিক পুনর্গঠনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকগুলোতে মূলত তিনটি দিক বিবেচনা করা হয়েছে: প্রধান নেত্রীর অনুপস্থিতি বা সীমিত উপস্থিতির ক্ষেত্রে নেতৃত্বের বিকল্প তৈরি, দলের ভেতর থেকে সম্ভাব্য নতুন নেতা উদ্ভাবন এবং তৃণমূল পর্যায়ে সমন্বয় ও শক্তি পুনরায় প্রতিষ্ঠা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলের জন্য বিকল্প নেতৃত্ব নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নয়, বরং নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার কৌশল। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যকারিতা দুর্বল হয়ে পড়তে পারে, যা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগের সিনিয়র নেতারা মনে করছেন, ভবিষ্যতের জন্য বিকল্প নেতৃত্ব তৈরি করা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। তারা বলছেন, দলকে শক্তিশালী ও সুসংগঠিত রাখার জন্য বিভিন্ন স্তরের নেতৃত্বের বিকল্প থাকা জরুরি। এটি দলের স্থায়িত্ব এবং দেশের উন্নয়নকে নিশ্চিত করতে সহায়ক। বর্তমানে আলোচনায় থাকা কয়েকজন সম্ভাব্য নেতা ইতোমধ্যেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কিছু নামের ওপর হাইকমান্ডের নজর রয়েছে, কারণ তারা তৃণমূল পর্যায়ে কার্যকর যোগাযোগ রাখতে সক্ষম এবং দলের আদর্শ ও ইতিহাস ধারণ করতে পারেন। একই সঙ্গে তারা আধুনিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নতুন ধরনের নেতৃত্ব দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে। দলের ভেতর থেকে জানা গেছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় বিশেষভাবে তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর দলের নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তি যোগ করা প্রয়োজন। হাইকমান্ড মনে করছে, শুধুমাত্র অভিজ্ঞ সিনিয়র নেতা নয়, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ দলকে আরও গতিশীল ও নমনীয় করবে। তবে দলীয় নেতারা সতর্ক করছেন, বিকল্প নেতৃত্বের বিষয়ে আলোচনা ও পরিকল্পনা অবশ্যই গোপনীয়ভাবে রাখতে হবে, কারণ প্রকাশ্যে এ ধরনের আলোচনা দলের ভেতর বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করতে পারে। তারা চাইছেন পরিকল্পনাটি ধীরে ধীরে ও সাবধানতার সঙ্গে বাস্তবায়িত হোক, যাতে দলীয় ঐক্য ও তৃণমূল সমর্থন অক্ষুণ্ণ থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিকল্প নেতৃত্ব তৈরি করা শুধু একটি দলীয় বিষয় নয়, এটি দেশের বৃহত্তর রাজনৈতিক ভারসাম্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন দুই প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি এর মধ্যে উত্তেজনা দেখা যায়, তখন নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা দলের জন্য একান্ত প্রয়োজন। দলীয় নেতারা মনে করছেন, বিকল্প নেতৃত্ব তৈরি করার মাধ্যমে তারা কেবল ভবিষ্যতের সংকট মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে এটি দলের কার্যকারিতা ও সাংগঠনিক শক্তি বাড়ানোর একটি পদক্ষেপ। বিশেষ করে আগামীকালের নির্বাচনী প্রেক্ষাপটে দলের শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব থাকা অত্যন্ত জরুরি। বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে, বিকল্প নেতৃত্ব খোঁজা একটি প্রস্তুতিমূলক পদক্ষেপ, যা ভবিষ্যতের ক্ষমতার লড়াই বা রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে আওয়ামী লীগ নেতারা এই ব্যাখ্যা অস্বীকার করছেন এবং বলছেন, এটি শুধুমাত্র দলের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, এটি দলের স্থায়িত্ব নিশ্চিত করতে একটি ইতিবাচক পদক্ষেপ। আবার অনেকে আশঙ্কা করছেন, যদি বিকল্প নেতৃত্বের বিষয়ে সঠিক সমন্বয় ও নির্দেশনা না থাকে, তবে তা দলীয় বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, এই প্রক্রিয়া শুধু বর্তমান প্রজন্মের নেতা নির্ধারণের নয়, এটি দলের ভবিষ্যৎ শক্তি, নেতৃত্বের ধারাবাহিকতা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি সুসংগঠিত দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দেশের উন্নয়নকে নিশ্চিত করতে পারে। আওয়ামী লীগের হাইকমান্ডও জানাচ্ছে, বিকল্প নেতৃত্ব নির্ধারণের সঙ্গে সাংগঠনিক পুনর্গঠন একসাথে এগোচ্ছে। তারা চাইছেন, দল যেন ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকে, নতুন নেতৃত্ব ও তৃণমূল সমর্থন শক্তিশালী হয়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দল আরও কার্যকর, স্থিতিশীল এবং জনসমর্থন ভিত্তিক হয়ে উঠবে।
সব মিলিয়ে বলা যায়, আওয়ামী লীগের এই পুনর্গঠন ও বিকল্প নেতৃত্ব খোঁজার উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশ করছে। এটি কেবল একটি দলীয় প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ, নেতৃত্বের ধারাবাহিকতা এবং দেশের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। আগামী দিনে এই পরিকল্পনার ফলাফল কী হবে এবং এটি রাজনৈতিক দৃশ্যপটে কতটা প্রভাব ফেলবে সেটি সময়ের সঙ্গে স্পষ্ট হবে। এই প্রক্রিয়া দেখাচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, নতুন নেতৃত্ব ও তৃণমূল সমর্থন নিশ্চিত করছে। এটি দেশের রাজনীতিকে আরও কার্যকর, সংগঠিত ও স্থিতিশীল রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মিথ্যা মামলা থেকে খালাস পাচ্ছেন হাসিনা ও আব্দুল কাদের। মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় আসীন হয়েছিলেন বদল নয়, বদলার রাজনীতি করতে, সেটা প্রথম থেকে বোঝা না গেলেও সময় যত গড়িয়েছে তার সেই নির্লজ্জ দৃষ্টিভঙ্গি এবং মুখোশ খুলে পড়েছে। হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিল পূর্বতন তদারকি সরকার। কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিশু জিহাদ নিহত হয়েছে এমন অভিযোগে শেখ হাসিনা ও তার দলের ১২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা জহিরুল ইসলাম রাজু। সেই মামলায় হাসিনাসহ ১২৪ জন নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। শুক্রবার ২০ মার্চ আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক আদেশে বলেছেন, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এই অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এই অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। জহিরুল ইসলাম রাজু অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বসিলা ব্রিজের নিচে আসামিদের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে একই বছরের ৮ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন রাজু। মামলায় শেখ হাসিনা সহ দেশের শীর্ষ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ ১২৪ জনকে আসামি করা হয়। এই রায় প্রসঙ্গে এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ওই সময়ে জুলাইয়ে অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে। সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে। জহিরুল ইসলাম রাজুর শাস্তির বিষয়ে ওমর ফারুক ফারুকী বলেন, মিথ্যে মামলা করে হয়রানি করলে অবশ্যই অভিযুক্তের শাস্তির বিধান আইনে আছে, যদিও আমাদের দেশে এর নজির খুব কম। এই মামলা সম্পর্কে কেরানীগঞ্জ মডেল থানার উপনিরীক্ষক বদিয়ার রহমান বলেন, মামলাটিতে টেকনিক্যালি দুটি ভুল রয়েছে। জীবিতকে মৃত দেখানো হয়েছে এবং আশুলিয়ার ঘটনায় কেরানীগঞ্জে মামলা দায়ের করা, দুটি সাজানো। তদন্তে সেটা প্রমাণিত হয়েছে। তবে জিহাদ বেঁচে থাকায় আবার নতুন করে মামলা দায়ের করা হয়েছে। কার প্ররোচনায় জহিরুল ইসলাম রাজু মামলা দায়ের করেছিলেন সে বিষয়ে জানতে চাওয়া হলে বদিয়ার রহমান বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। যিনি মামলা দায়ের করেছেন তিনি এই বিষয়ে বলতে পারেন। পুলিশের তদন্তে উঠে এসেছে জিহাদ মারা যায়নি, সে সুস্থ। আদালতে সে গোপন জবানবন্দি দেয়। জুলাই আগস্টের আন্দোলনে ৫ আগস্ট বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। গুলি তার বাম পায়ে লাগে। পরে তাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তদন্তে আরও প্রমাণিত হয়েছে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটে সাভার এলাকায়। ঈদ মোবারক, মোদির বার্তা পেলেন তারেক। নতুন সমীকরণে ঢাকা দিল্লি। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করার বার্তাও দিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদে ফিতরের এই আনন্দঘন উৎসব উপলক্ষে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রমজান মাসের আধ্যাত্মিক তাৎপর্য তুলে নম বলেন, পবিত্র রমজান উপলক্ষে গত ১ মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন।
ঈদের মূল্যবোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঈদ উল ফিতর উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একাত্মতার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। বার্তার শেষে তিনি প্রধানমন্ত্রী তারেকের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন। এরপরেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা তোলেন প্রধানমন্ত্রী মোদি। চিঠিতে লেখেন, বিশ্বের সকলের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার বাংলাদেশে ঈদ পালিত হচ্ছে না। সে দেশের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, বাংলাদেশে ঈদ উদযাপিত হবে শনিবার। মোদি তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ভারতের মানুষ এবং ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। গত এক মাস ধরে ভারতসহ গোটা বিশ্বের মুসলিমরা নিষ্ঠার সঙ্গে রমজান মাস পালন করেছেন। ঈদের উদযাপন তাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধগুলিকে স্মরণ করিয়ে দেয়। এরপরেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা তোলেন প্রধানমন্ত্রী। গত মাসে বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারেকের দল বিএনপি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের শাসনভার ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছিল, বরং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিয়েছিল ঢাকা। তারেক ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তাই দিয়েছেন। এখনও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ভারতে আশ্রয়ী। তাকে ফেরত চেয়ে ঢাকার লেখা চিঠির কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। অনেকে আশঙ্কা করেছিলেন, হাসিনা প্রসঙ্গে তারেকের সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কের আরও অবনতি হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তেমন ইঙ্গিত মেলেনি। তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকার লোকসভার স্পিকার ওম বিড়লাকে ঢাকায় পাঠিয়েছিল। এবার ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেককে লেখা চিঠিতেও সুসম্পর্কের বার্তায় দিলেন মোদি। বাংলাদেশে হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন যে সম্ভব নয়, সে ব্যাপারে নিশ্চিত ছিল সাউথ ব্লক। তারা আরও একটা বিষয় নিশ্চিত ছিল যে বিএনপি ক্ষমতায় আসছে। জলে বাস করে কুমিরের সঙ্গে যে বিবাদ করা যায় না, করাটা ঠিক নয়। সাউথ ব্লক একটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল। বলা হচ্ছে, জিয়ার মৃত্যু সেই মাহেন্দ্রক্ষণ তৈরি করে দেয়। সাউথ ব্লকের কূটনীতি তারেক রহমানের কূটনীতি হয়ে ওঠে। তারেকও চাইছেন না দিল্লির সঙ্গে কোনো রকম ঠান্ডা লড়াইয়ে যেতে। গেলে সেটা তার পক্ষে কোনোভাবেই শুভ হয়ে উঠবে না, কারণ চীন আর পাকিস্তান বাংলাদেশের ওপর তাদের প্রভাব বিস্তারের জন্য মুখিয়ে রয়েছে। এই অবস্থায় দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই দরকার বলে মনে করছেন তারেক জিয়া। কূটনীতি মহল মনে করছে, আওয়ামী লীগের আমলে দিল্লি ঢাকার সম্পর্ক যতটা আন্তরিক এবং হার্দিক ছিল, তারেকের আমলে দ্বিপাক্ষিক সম্পর্ক তেমনই আন্তরিক এবং হার্দিক হবে। জামিন দিয়েও আটকে দেওয়ার কৌশল, ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে বিপদে তারেক সরকার। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে তারেক রহমানকে বিদেশের একটি গণমাধ্যমের সাংবাদিক প্রশ্ন করেন, বহু আওয়ামী লীগার এখনও জেলে রয়েছেন, তাদের কিভাবে রিকনসিলিয়েশন হবে? তারেকের সংক্ষিপ্ত জবাব ছিল, আইনের শাসন নিশ্চিত করার মধ্যে দিয়ে। 23 ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে একই প্রশ্ন করা হয়েছিল। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সেদিকে সরকারের লক্ষ্য থাকবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দলের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই সব মামলা খতিয়ে দেখা হবে। যদি কার্যক্ষেত্রে ঠিক উল্টোটাই হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেই অন্য মামলায় তাদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন 8টি জেলার পুলিশ সুপারদের, ডিএসপিদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে ডিআইজি শাহজাহান বলেন, চিঠিটা আমি ইস্যু করেছি সঠিক আছে, তবে আমার ব্যাখ্যা হচ্ছে, যারা কেবল নেতৃত্ব পর্যায় থেকে সমাজে বিশৃঙ্খলা করতে পারে, এই ধরনের লোককে শোন অ্যারেস্ট দেখাতে বলেছি। ডিআইজি শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 1. কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনগুলোর যে নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে শোন অ্যারেস্ট হবে, আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার, শোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন আপাতত নেই। 2. প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।
তবে এবার রাজশাহী রেঞ্জের ডিআইজিকে চিঠি পাঠানো হয়েছে। জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ১৬ মার্চ আইন ও সালিস কেন্দ্রের আজকের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহিনুজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ না এলে রাজশাহী রেঞ্জের ডিআইজি এ ধরনের কাজ করতে পারতেন না। এই ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন জেলে আটক রয়েছেন তারা জামিন পেতে চাইলে মুচলেকা দিতে হবে যে তারা আগামী দিনে কোনোভাবেই সক্রিয় রাজনীতিতে অংশ নেবে না। অর্থাৎ জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না, জয় বাংলা বলা যাবে না। এদের সবাই যে কোনো না কোনো দুর্নীতিতে জড়িত এমনটা নয়। সংখ্যাগরিষ্ঠই আওয়ামী লীগের হয়ে পথে নেমেছিলেন, করেছিলেন সভা। হাসিনা দিল্লি থেকে সম্প্রতি ওয়ার্কিং কমিটির যে বৈঠক করেন সেই বৈঠকে তিনি দলের নেতাকর্মীদের মাঠে নামার পাশাপাশি জেলে আটক নেতাদের জামিনের বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন। তবে এই ধরপাকড়ের বিষয়টি আগামী মাসে আরও বেশি করে হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। যুক্তি হিসাবে তারা তুলে ধরেছেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনার নির্দেশ। হাসিনা দলের নেতাকর্মীদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে বদ্ধপরিকর। প্রশ্ন হলো তারেক রহমান কি আওয়ামী লীগকে সেই রাস্তা তৈরি করে দেবেন নাকি ইউনূসের দেখানো পথেই তিনি হাঁটবেন?